3, 2, 1. 3, 2, 1. ভারতবর্ষে বৃহত্তম নদীর নাম কি? এক্ষেত্রে যদি আপনি ভেবে থাকেন গঙ্গা, তাহলে আপনি ভুল ভাবছেন। ভারতীয় উপমহাদেশ তথা ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এক্ষেত্রে যদি আপনি ভেবে থাকেন আপনার উত্তর গঙ্গা, তাহলেও সেক্ষেত্রে আপনি ভুল ভাবছেন। ভারতবর্ষের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিম বাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? এক্ষেত্রেও যদি আপনি ভেবে থাকেন গঙ্গা, তাহলে ভুল ভাবছেন। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? যদি আপনার উত্তর গোমুখ গুহা থেকে হয়, তাও আপনার উত্তরটি ভুল। নদী সম্পর্কে আদ্যপান্ত আমরা ছোটবেলাতে যা শিখতাম, বড় হয়ে তার কনসেপ্ট অনেক চেঞ্জ হয়। নদী রিলেটেড বিভিন্ন ক্লাসগুলো অতি সহজভাবে পেতে, অনেক ইজি ভাবে পেতে তোমরা আমার ক্লাস দেখতে থাকো। আমি সাদিক স্যার। আজকে তোমরা পাবে রিভার রিলেটেড ডেসক্রিপটিভ ক্লাস এই ক্লাসের মধ্য দিয়ে। থ্যাংক ইউ। প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি ক্লাসটি দেখতে থাকো। আজকে স্যার আলোচনা করবেন ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। আশা করি তোমাদের এই ক্লাসটি করার পর ব্রহ্মপুত্র রিভার থেকে আর কোনো সমস্যা থাকবে না। তো প্রত্যেকে সেশনটি একটু লাইক করে দেবে এবং শেষ অবধি দেখতে থাকো। তাহলে ক্লাস শুরু হচ্ছে এখনই। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লেটস গো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখতে পাচ্ছ আমার সঙ্গে তোমাদের সাদিক স্যার প্রেজেন্ট। আজকে সাদিক স্যার তোমাদের পড়াবে ভারতের নদ নদী। এর আগে তোমরা নদ নদী পড়েছো, আজকে তোমরা নদ নদী পড়বে। দেখো তোমাদের নদ নদী, ভারতের নদ নদী, ইন্ডিয়ান রিভারের খুঁটিনাটি যেটা তোমরা জানো আর যেটা জানো না, যেটা জানো সেটা কতটা ঠিক কতটা ভুল, সেটা আজকে সাদিক স্যার তোমাদের ডিটেলস অ্যানালাইসিস একটা ক্লাস করাবে। এবং এই ক্লাসটা হবে ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার জন্য ভীষণ 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 এফেক্টিভ এই ক্লাসটি। তাহলে আমি স্যারকে দিয়ে ক্লাসটা শুরু করতে বলছি। এবং প্রত্যেকের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। আমরা কিন্তু দুর্দান্ত ওয়েতে তোমাদের ক্লাসগুলি প্রোভাইড করে যাচ্ছি। এবং অবশ্যই ক্লাসগুলি লাইক করতে ভুলবে না এবং সঙ্গে একটা কমেন্ট তোমরা ড্রপ করতে ভুলবে না। ঠিক আছে? ওকে স্যার। গুড ইভিনিং স্টুডেন্ট, আমি সাদিক স্যার তোমাদের সাথে আজকে আবার একটা নতুন পর্বে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখবো ভারতের নদ নদী। এতদিন পর্যন্ত আমি তোমাদের যা ক্লাস নিয়েছিলাম তা ছিল এমসিকিউ বেসড প্রশ্ন, কিন্তু মনে রাখবে সরকারি চাকরি বা যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম গুলো আছে সেগুলো আমাদের এমসিকিউ এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বেশি দরকার সেটা হচ্ছে ডেসক্রিপটিভ থিঙ্কিং। শুধুমাত্র নাম্বার অফ কোশ্চেন কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। যারা যারা সাকসেস হয়েছে তাদের কাছে তোমরা খবর পেয়ে থাকতে পারো, তারা কিন্তু যে বিষয়টা পড়াশোনা করে শর্ট প্রশ্ন হিসেবে তার ইন ডিটেলসটা জেনে থাকে। তেমনি তোমাদের সামনে আজকে নতুন একটা ইন ডিটেলস আমি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা পুরো ভারতবর্ষের নদ নদী সম্পর্কে। তোমরা শুরুতেই দেখেছো আমি তোমাদের বলেছিলাম যে ভারতবর্ষের দীর্ঘতম নদী কি, ভারতবর্ষের বৃহত্তম নদী কি, কেন গঙ্গার উৎপত্তি গোমুখ গুহা থেকে নয়, কেন গঙ্গার উৎপত্তি গোমুখ গুহা বলবো না, সেই সমস্ত ক্লাসের আদ্যপান্ত আমরা এখানে জানবো। তো চলো আমরা শুরু করি আমাদের ভারতবর্ষের নদ নদী সম্পর্কে। তোমরা যারা দেখছো ক্লাসটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, আমরা ভারতবর্ষের নদ নদী সম্পর্কে জানতে গেলে প্রথমে কয়েকটা জিনিস আমাদের জানতে হয়, যেগুলো পরীক্ষাতে দেয় না, কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ড আপ করতে হয়। তা না হলে কখনোই আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো না। প্রথম বিষয়টা কি জানবো আমরা? দেখো, সেটা হচ্ছে প্রথম বিষয়টা কি দেখো তো, প্রথম আমাদের জানতে হবে নদী কাকে বলে। নদী কাকে বলে এটা তোমাকে জানতেই হবে। দেখো, আমরা প্রথমে একটা জিনিস আমাদেরকে জানতে হবে। আমরা শুরু করছি নদী কাকে বলে, পরীক্ষায় আসবে না কিন্তু ইম্পর্টেন্ট জায়গা এটা। আমরা প্রত্যেকেই নদীকে ভালোবাসি, নদীকে দেখতে পছন্দ করেছি। যখন কোনো নদীর ধারে তোমরা বসে থাকো, দেখবে সেখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, একটা প্রবাহমান জলরাশি একদিক দিয়ে অপর দিকে বয়ে চলেছে। আর নদীর ধর্ম হচ্ছে কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে সে নিচের দিকে প্রবাহিত হয়, তাই তো? এবং গিয়ে কোথাও সমুদ্রে বা সাগরে গিয়ে পতিত হয়, কোনো একটা জায়গায় গিয়ে সেটা পতিত হয়। তাহলে এখান থেকে আমরা নদীর সংজ্ঞা বলতে পারি যে কোনো জলরাশি কোনো উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে যখন
কোনো নিচু ভূমি বা নদী বা সাগরে গিয়ে পতিত হয় তখন তাকে নদী বলে। পরীক্ষায় কখনোই দেবে না, কিন্তু বিষয়টা তোমাকে জানতে হবে, বিষয়ের প্রতি মজা পাওয়ার জন্য শিখতে হবে। ঠিক এখানে আর একটা কনসেপ্ট আছে উপনদী, যাকে আমরা ইংরেজিতে বলি ট্রিবিউটারি। মনে রাখবে, ধরো একটা নদী নিচের দিকে নামছে, ওই নদীতে অসংখ্য ছোট ছোট নদী এসে মিলিত হয়, হয় কি হয় না? অসংখ্য ছোট ছোট নদী এসে মিলিত হয়। যখন একটা নদীতে অসংখ্য ছোট ছোট নদী এসে মিলিত হবে, এই ছোট ছোট নদীগুলোকে আমরা বলি উপনদী। উপনদী বলি, ইংরেজিতে বলি ট্রিবিউটারি। বাংলায় বলি উপনদী, ইংরেজিতে বলি ট্রিবিউটারি। যখন কোনো রিভার আরো চলতে থাকবে, একেবারে নিম্ন প্রবাহে নদী আর চলতে পারবে না, তখন মূল নদী থেকে বিভিন্নভাবে নদী ভাগ হয়ে যাবে, তখন এই নদীকে আমরা বলি শাখা নদী। কি বলি? শাখা নদী। ইংরেজিতে আমরা একে বলি ডিস্ট্রিবিউটারি। এই তিনটে বিষয় আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে নদী কাকে বলে, উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে। মনে রাখবে, এখানে আরেকটা জিনিস বলি, বাড়িতে আমরা বেসিন ইউজ করি না? বেসিন, যেখানে আমরা মুখ হাত পা বা ফ্রেশ হই, বাড়িতে বাসনপত্র পরিষ্কার করা হয় বেসিন। দেখবে বেসিনের ক্যাচমেন্ট এরিয়াটা অনেক বড় হয়, অনেক বড় হয়, এবং একটা ছিদ্রর পাইপ দিয়ে বেসিনের জলটা বার হয়ে যায়, তাই তো? আমরা বেসিনকে এত বড় করি কেন? যাতে সম্ভাব্য জল বাইরে না বেরিয়ে যায় এবং সম্ভাব্য জলটা ওই ছিদ্রের মধ্যে চলে আসে। তেমনি রিভারের ক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবে, যে জিনিসটা আমাদের মনে রাখা প্রয়োজন, একটা মূল লিভারের সম্ভাব্য যতটা ক্যাচমেন্ট এরিয়া থেকে ওই নদীতে জল আসতে পারে, ওই টোটাল অঞ্চলটাকে আমরা বলি রিভার বেসিন, বাংলায় বলি নদী অববাহিকা। নদী অববাহিকা। ঠিক এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আর একটা কনসেপ্ট আমি বলবো, একটু খেয়াল করবে। একটা নদী যখন উৎপত্তি অঞ্চল থেকে মোহনায় গিয়ে পড়ে, একটা নদী উৎপত্তি অঞ্চল থেকে যখন মোহনায় গিয়ে পড়ে, তখন নদীর তিনটে গতি দেখা যায়। একটা আদর্শ নদীর উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। আবারও বলছি, উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। যে নদীর এই তিনটে গতি দেখা যাবে তাকে আমরা বলে থাকি আদর্শ নদী। গঙ্গা ইজ এ এক্সাম্পল অফ আইডিয়াল রিভার। মনে থাকবে? তাহলে গঙ্গা একটি আদর্শ নদীর এক্সাম্পল। এবার একটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো, যদি একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। একটা লোক এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে, তো এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 100 মিটার, তার মাথাতে 50 কেজির একটা বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। 70 মিটার যাওয়ার পর তার মাথাতে আরো 20 কেজি বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। 80 মিটার যাওয়ার পর তার মাথাতে আরো 20 কেজি বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। আমি এখন প্রশ্ন করছি, লোকটা কি ঠিকঠাক ভাবে হাঁটতে পারবে, নাকি তার পা এদিক ওদিক বেঁকে পড়বে? তোমার উত্তর এদিক ওদিকে বেঁকে পড়বে, কারণ মাথার উপর চাপ বাড়ছে। একটা নদী যখন উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ থেকে নামতে শুরু করে, অসংখ্য নদী এসে তার সাথে মিলিত হয়। যখন মিলিত হয় তখন নদীতে জলের প্রবাহ বাড়ে। নদী যখন সমতল ভূমিতে থাকে তখন নদী সেই জলের প্রবাহকে ধরে রাখতে পারে না, সেই লোকটার মতো, তখন নদী বাইফার্কেট হয়ে যায়, ভেঙে যায়। তাহলে মনে রাখবে, এই শাখা নদীগুলো মেইনলি কোথায় দেখা যায়? নদীর নিম্ন প্রবাহে দেখা যায়। ঠিক নদীর নিম্ন প্রবাহে কিন্তু নর্মালি শাখা নদীগুলো ক্রিয়েট হয়, সৃষ্টি হয়। এই গেল নদী সম্পর্কে আমাদের প্রাথমিক একটা ধারণা। আবারও আমি তোমাদেরকে বলছি, পরীক্ষায় এগুলো আসবে না, কিন্তু নদী সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট যদি তুমি বিল্ড আপ না করতে পারো, তাহলে তুমি কখনোই আনসার করতে পারবে না। এবার আমরা আসি মূল আমাদের পড়াশোনাতে। তোমরা যখন ইন্ডিয়ার রিভার সিস্টেম দেখবে, তখন একটা জিনিস খেয়াল করবে, ইন্ডিয়ান রিভার সিস্টেমের দুটো পার্ট। ঠিক কোন কোন পার্ট? কোন কোন পার্ট? একটা হচ্ছে আমাদের এখানে তোমরা দেখেছো, এখানকার রিভার গুলোতে এই যে দেখো, ইন্ডিয়ান রিভার সিস্টেম গুলোকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। তোমরা দেখো ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছ, এই পার্টিকুলার বরাবর আমাদের হিমালয় পর্বতের অবস্থান ছিল, তাই তো? তাহলে এই হিমালয় পর্বত থেকে যে সমস্ত নদীগুলো তৈরি হয়েছে সেগুলো অবশ্যই আমরা জানি বরফ জলে পুষ্ট, এগুলো সারা বছর জল থাকে। এই গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে আমরা পড়েছিলাম ইন্দাস রিভার, আমাদের এখানে রিভার গঙ্গা সিস্টেম, আর একটা হচ্ছে রিভার ব্রহ্মপুত্র সিস্টেম। আচ্ছা, একটু কাট করতে হবে। দেখো, আমি বললাম যে আমাদের ভারতবর্ষের এখানে আমরা হিমালয় পর্বত দেখতে পারবো, শুধু ভারতবর্ষে না, আমাদের ভারতবর্ষের নর্দার্ন পার্টে যে সমস্ত দেশগুলো আছে সেখানেও দেখতে পাবো। এই হিমালয় থেকে যে সমস্ত নদীগুলোর উৎপত্তি তোমরা জানো, এখানে আছে আমাদের রিভার ইন্দাস,
রিভার ইন্দাসকে তোমরা দেখতে পাচ্ছ, রিভার ইন্দাস এবং তার ট্রিবিউটারি। এখানে আছে আমাদের রিভার গঙ্গা এবং তার ট্রিবিউটারি গুলো আমরা দেখতে পাবো, এবং আরেকটা আছে আমাদের কি এদিকে রিভার ব্রহ্মপুত্র। এই তিনটে রিভার সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব যতটা সম্ভব হয়, হয়তো সবগুলো সম্ভব হবে না, পরীক্ষা এখান থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এটা একটু বলে নিই তোমাদেরকে, তোমরা পড়েছো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, মনকূপ, কর্তিত শৈলশিরা। সংজ্ঞা পড়ার দরকার নেই, পরীক্ষায় ওখান থেকে এটাই জিজ্ঞাসা করে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি, জলপ্রপাত পড়েছো। হ্যাঁ, তারপরে অশ্বক্রান্তি হ্রদের কথা পড়েছো। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রে তোমরা প্রথমেই যেটা পড়েছো সবচেয়ে গুরুত্বপূর্ণ বদ্বীপ পড়েছো। তো এগুলো একটু দেখে রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় কিন্তু খুবই কম দেয়। মূল যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় আমরা সেই জায়গাতে আসি, অর্থাৎ ইন্ডিয়ান রিভার সিস্টেমের মধ্যে প্রথম যে পার্ট সেটা আমরা পড়বো ব্রহ্মপুত্র নদী। তো প্রথমেই একটা প্রশ্ন আসে, ব্রহ্মপুত্র নদ না নদী? আমি নদী লিখেছি, যদিও ব্রহ্মপুত্র নদ লেখাটা গ্রহণযোগ্য ছিল। একটু মন দিয়ে শুনবে, বাংলা ডিকশনারি অনুসারে আমরা নদ নদী বা হিন্দি ডিকশনারি অনুসারে আমরা নদ নদীকে ভাগ করে থাকি, কিন্তু ইংরেজি ডিকশনারির ক্ষেত্রে এটা কখনো ভাগ হয় না, সব ক্ষেত্রে কি আমরা রিভার বলি, কিন্তু বাংলার ক্ষেত্রে নদ নদী ভাগ করি। অ্যাকচুয়ালি কি দেখো, ব্রহ্মের পুত্র, তো কোনো যখন ছেলেকে ডিনোট করব অবভিয়াসলি নামগত অর্থ দিক দিয়ে আমরা তাকে নদ বলবো, নদী বলবো না। যেমন অজয় নদ, তারপরে দামোদর নদ, এগুলোর নাম তোমরা শুনেছো। তো এটা ইংরাজি বাংলার পার্থক্য, অন্য কোনো পার্থক্য নয়। তো প্রথমে আমরা আসি রিভার ব্রহ্মপুত্র সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট রিভার এই রিভার ব্রহ্মপুত্র সম্পর্কে। আমি তোমাদেরকে ম্যাপে দেখাবো, ম্যাপ দেখিয়ে দেখিয়ে আমি তোমাদেরকে বলবো, অনেক ইজি লাগবে তোমাদের বিষয়টা। মূল আলোচনা এখান থেকেই শুরু হচ্ছে, ক্লাস কিন্তু দেখতে মিস করবে না। দেখো এবারে সবাই দেখো, আমি তোমাদেরকে প্রথম যে রিভারের কথা বলবো সেটা হচ্ছে রিভার ব্রহ্মপুত্র নদ বা নদী, কোনো আপত্তি নেই। এই রিভার ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে দেখো, এটা হচ্ছে আমাদের তিব্বতী অঞ্চল। তিব্বতী অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে এই নদীটা সোজা আমাদের পূর্ব দিকে প্রবাহিত হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করছে। আমি ম্যাপটা এঁকে নিই, তারপর তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রটা কিভাবে প্রবাহিত হয়েছে। দেখো মন দিয়ে শুনবে, আমাদের তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ংদুং গ্লেসিয়ার, পরীক্ষায় প্রশ্ন দেয় যে ব্রহ্মপুত্র নদীটি কোথা থেকে উৎপত্তি, চেমায়ংদুং গ্লেসিয়ার। আবারও বলছি, চেমায়ংদুং গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করে এই নদীটা সোজা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে ভারতবর্ষের অরুণাচল প্রদেশে ঢুকেছে, প্রবেশ করেছে। একটা প্রশ্ন আমি তোমাদেরকে ভুল শেখালাম, এবার ঠিকটা করাচ্ছি। দেখো, তিব্বতের মানস সরোবরে চেমায়ুন্দুং গ্লেসিয়ার থেকে যে নদীটার উৎপত্তি তার নাম ব্রহ্মপুত্র নয়, তার নাম সাংপো। আবারও বলছি, তার নাম ব্রহ্মপুত্র নয়, তার নাম সাংপো। তিব্বতীয়রা একে বলে সাংপো, চাইনিজরা একে বলে ইয়ারলুং জাংভো। তাহলে যার নাম সাংপো তার নাম ইয়ারলুং জাংভো, এই নাম নিয়ে এই নদীটা অরুণাচল প্রদেশে প্রবেশ করছে। পরীক্ষায় প্রশ্ন দেবে ভারতের কোন রাজ্যের মধ্যে প্রথমে ব্রহ্মপুত্র নদী এন্টার করে বা প্রবেশ করে, আনসার হবে অরুণাচল প্রদেশ। এপি লিখলাম, অন্ধ্রপ্রদেশ নয়, অরুণাচল প্রদেশ। যে পাহাড়ের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে বা যে পাহাড়ের পাশ দিয়ে ইউটার্ন শেপ নিয়ে ইন্ডিয়াতে এন্টার করছে সেই পাহাড়টার নাম নামচে বাড়োয়া। কি বললাম? নামচে বাড়োয়া, নামচে বাড়োয়া। কোন পাহাড়ের পাশ দিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদী ইন্ডিয়াতে প্রবেশ করছে? নামচে বাড়োয়া পাহাড়ের পাশ দিয়ে প্রবেশ করছে। যখন আমাদের অরুণাচল প্রদেশে প্রবেশ করছে তখন এই নদীটার নাম হয়ে যাচ্ছে সিহং বা ডিহং। ঠিক, সিহং বা ডিহং মনে রাখবে, সিহং বা ডিহং দুটোই সঠিক। নর্দার্ন পার্টে একটা আলাদা নাম, সাউদার্ন পার্টে আলাদা নাম, এভাবে কখনো পরীক্ষায় যদিও জিজ্ঞাসা করিনি তাই আমি দুটোই একসাথে লিখলাম, সিহং বা ডিহং। যখন এই নদীটা আসামে প্রবেশ করছে, ঠিক এরকম জায়গাটা আসাম, আসামে প্রবেশ করছে তখন এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের নদীর নাম ব্রহ্মপুত্র কোন রাজ্যে হয়েছিল বা কোন রাজ্যে নাম ছিল ব্রহ্মপুত্র? আনসার হবে আসাম। তারপর এই নদীটা বাংলাদেশে প্রবেশ করছে। এবারে মন দিয়ে শোনার কথা, আবারও বলছি শুনবে মন দিয়ে। এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার।
ভারতবর্ষের বৃহত্তম নদী, পরীক্ষায় প্রশ্ন দেবে ভারতবর্ষের বৃহত্তম নদীর নাম কি, তুমি আনসার করবে ব্রহ্মপুত্র রিভার। আমাকে স্যার বলে দিন বৃহত্তম আর দীর্ঘতম কনসেপ্ট কি? যে নদী সবচেয়ে বেশি জল ডিসচার্জ করে, অর্থাৎ সমুদ্রে গিয়ে পতিত করে বা ফেলে, সেই নদীকে আমরা বলি বৃহত্তম নদী। যেমন আমাজন হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে বৃহত্তম নদী। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর ক্ষেত্রে কি হবে? আমাজন, আমাজন। আর পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি হবে? সেটা হচ্ছে নীলনদ, নীলনদ হচ্ছে আনসার। ঠিক তেমনি ভারতবর্ষের বৃহত্তম নদীর নাম বললে কি আনসার হবে? সেটা হচ্ছে আমাদের রিভার ব্রহ্মপুত্র। যদিও ভারতবর্ষের মধ্যে এর অবস্থান খুব বেশি নয়, 916 কিলোমিটার মতো। এই কিলোমিটারটাকে নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তোমরা পড়েছো। আমি ভালো বইয়ের রেফারেন্স বলছি, সেখানে 916 পেয়েছি, আমি তোমাদেরকে এটাই বললাম। আচ্ছা, এই রিভার ব্রহ্মপুত্র ভারতীয় উপমহাদেশে ভারতের উপর দিয়ে প্রবাহিত সবচেয়ে বড় নদী। তার মানে বুঝতে পারলে না তো? দেখো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত পেয়েছিলে তোমরা? গঙ্গা নদীর দৈর্ঘ্য পেয়েছিলে তো 25, তাই তো? কিন্তু এটা কত পেলে? এটা পেলে তো 2900। তাহলে কোনটা বেশি বড় হলো? ভারতের মধ্য দিয়ে প্রবাহিত কোন নদীটা বেশি বড় হলো? হলো না আমাদের রিভার ব্রহ্মপুত্র? তাহলে পরীক্ষায় প্রশ্নটা দেবে, এইভাবে জিজ্ঞাসা করবে ভারতীয় উপমহাদেশে প্রবাহিত সবচেয়ে বড় নদীর নাম কি, যেটা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? আনসার হবে রিভার ব্রহ্মপুত্র। অথবা এভাবে দিতে পারে নিম্নের কোন নদীটা দীর্ঘতম? আনসার থাকবে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, আমাদের গোদাবরী। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আনসার হবে আমাদের ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এখনো আমরা পার হতে পারিনি, এখান থেকে আরো কথা বলছি, মন দিয়ে শুনবে। দেখো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র দেখো ব্রহ্মপুত্র সম্পর্কে এখানে আরো অনেক কিছু বলার আছে। আমি কথাগুলো বলছি, এই প্রশ্নগুলো পরীক্ষায় দিয়েছে, সেগুলোকেও মন দিয়ে শুনবে। ঠিক পূর্বেই বলেছি ব্রহ্মপুত্র কার অংশ? ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের রিভার, হিমালয় রিভারের বা হিমালয়ের অংশ, তাই তো? হিমালয় রিভার কেন ভাই? দেখো আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমি যেহেতু বলেছি এটা হিমালয়ান রিভার সিস্টেমের অংশ, তো এই যে ব্রহ্মপুত্র রিভার, এই রিভারটা হিমালয়ের অনেক বেশি প্রাচীন, অর্থাৎ হিমালয়ের থেকেও পুরনো। যদি তোমরা জেনে থাকবে হিমালয় যখন তৈরি হয়েছিল, অর্থাৎ মোটামুটি আমরা যে যুগটাকে ধরছি টারশিয়ারি যুগ, সেই টারশিয়ারি যুগের কিন্তু অনেক আগেই আমাদের উৎপত্তি লাভ করেছিল রিভার ব্রহ্মপুত্র। তো হিমালয় তোমরা জানো এরকম 4টে ফোল্ডে তৈরি হয়েছিল। আমি সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম 4টে ফোল্ডে আমাদের হিমালয় উৎপত্তি লাভ করেছিল। এবং হিমালয় যেখানে ছিল তোমরা জানো সেটা টেথিস নামক এক প্রকার কি ছিল? সমুদ্রখাত ছিল। তাহলে হিমালয়ের অধিকাংশ যে শিলাগুলো, সেগুলো শিলার প্রকৃতি কি হবে? পাললিক শিলা। কি হয়েছে, যদি কোনো নদীর প্রবাহ পথে এরকম কোনো পর্বত তৈরি হয়, নদী যদি সেই প্রবাহ পথকে ক্ষয় করে আবার পূর্বের প্রবাহকে ধরতে সক্ষম হয়, সেই রকম রিভারকে আমরা বলে থাকি ইংরেজিতে অ্যান্টিসিডেন্ট রিভার, বাংলায় বলে থাকি পূর্ববর্তী নদী। আবারও বলছি, এরকম ভাবে আমাদের হিমালয়ের উৎপত্তি লাভ করেছিল পরপর 4টে ফোল্ডে, আগে থেকেই নদী প্রবাহিত হতো। তাহলে এখানে কি হবে? অবশ্যই জলের প্রবাহ বিঘ্ন ঘটবে, জল এখান দিয়ে ঠিকঠাক ভাবে যেতে পারবে না, কিন্তু নদী তার পূর্বের প্রবাহকে ক্ষয় করে পূর্বের প্রবাহকে যদি আবার ধরে ফেলে, সেই রকম নদীকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট রিভার বা বাংলায় পূর্ববর্তী নদীর এক্সাম্পল। মনে রাখবে ব্রহ্মপুত্র হচ্ছে পূর্ববর্তী নদী, ইংরেজিতে বলবো অ্যান্টিসিডেন্ট রিভারের এক্সাম্পল। ঠিক আচ্ছা, আর একটা জিনিস দেখো, এটা এই যে হিমালয়ের 4টে ফোল্ড তোমরা দেখতে পাচ্ছ, একেবারে প্রায় টেথিস হিমালয়ের উপর দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে, একেবারে উপর দিয়ে, খুব উপর দিয়ে, খুব উঁচু দিয়ে প্রবাহিত হওয়ায় একেবারে আমরা বলি না আকাশ ছুঁয়ে গেছে, এজন্য আমরা একে বলি স্কাই রিভার অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের স্কাই রিভার কাকে বলা হয়, বা স্কাই রিভার আমরা কাকে বলবো? তাহলে আমরা বলবো ব্রহ্মপুত্র নদীকে। হ্যাঁ আচ্ছা, এবারে এই তিব্বতী অঞ্চল, এখানে তো অনেক পাহাড় ছিল, অনেক পাহাড়, তাই তো? অনেক পাহাড় ছিল, যার ফলে নদী প্রবাহ পথে প্রচন্ড বাধা প্রাপ্ত হয়।
বাধাপ্রাপ্ত হয়ে দেখা যায় কি উচ্চ প্রবাহ হওয়া সত্ত্বেও ওই নদীটা খুব স্লোতে প্রবাহিত হচ্ছে, অনেক আস্তে আস্তে, খুব আস্তে আস্তে প্রবাহিত হওয়ায় নদীর উচ্চ প্রবাহে নৌকা চালানো সম্ভব হয়েছে। কোন নদীতে? ভারতবর্ষের বা ভারত উপমহাদেশের নদীর উচ্চ প্রবাহে নৌকা চালানো সম্ভব। আনসার হবে ব্রহ্মপুত্র নদীতে। তো ব্রহ্মপুত্র রিভার যখন বাংলাদেশ, যখন আমাদের অরুণাচল প্রদেশ ছাড়িয়ে, আমাদের আসাম ছাড়িয়ে বাংলাদেশে প্রবেশ করলো, তখন তার নাম চেঞ্জ হয়ে গেল। আমি এখানে ডেমোটা আরেকবার এখানে লিখছি। যখন মনে করো এরকম আসামে, বাংলাদেশে প্রবেশ করছে ভারতবর্ষের একটা রিভার, গিয়ে আবার মিশবে এই ব্রহ্মপুত্র নদীর সাথে, তখন এই নদীটার নাম চেঞ্জ হয়ে যাবে। নদীটার নাম চেঞ্জ হয়ে গিয়ে হবে যমুনা নদী। কি বললাম? যমুনা নদী। তাহলে বাংলাদেশে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? যমুনা। JAMUNA, যমুনা। মনে রাখবে দিল্লিতে একটা রিভার আছে, সেই রিভারটার নাম YAMUNA, ইয়ামুনা। ইয়ামুনা আর যমুনা দুটো আলাদা জিনিস। যমুনা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত, আর ইয়ামুনা হচ্ছে গঙ্গা নদীর সাথে যুক্ত। এই যমুনা নদীর তীরে তোমরা পেয়েছিলে আগ্রা তাজমহল অবস্থিত, আর এই যমুনা হচ্ছে বাংলাদেশে। যখন এই যমুনা নদী বাংলাদেশে ঢুকছে দামে, তখন আমরা দেখব এই আমাদের গঙ্গার আর একটা শাখা পদ্মা নামে গিয়ে এই নদীর সাথে মিশছে, গিয়ে কিছুটা নাম আবার হয়ে যাচ্ছে পদ্মা। অন্যদিকে মেঘালয় থেকে যে বরাক নদী আসছিল, সেই নদীটা মেঘনা নাম নিয়ে এই পদ্মার সাথে মিশে শেষ পর্যন্ত বে অফ বেঙ্গলে পদ্মা নামে পড়ছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে ব্রহ্মপুত্র নদীর পতন স্থলে কি নাম ছিল? পতন স্থলে এর নাম ছিল মেঘনা। আবারও বলছি, পতন স্থলে এর নাম ছিল মেঘনা। তোমরা পড়েছো ভারতবর্ষে তথা পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ অঞ্চল কোন অঞ্চল? আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র নদী, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চল পড়েছি, সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল। কেন বলছে দেখো, এই গঙ্গা রিভার সিস্টেমের একটা অংশ পদ্মা, অন্যদিকে আমাদের ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের আর একটা অংশ যেটা আমরা পাচ্ছি যমুনা। এই দেখো দুটো গিয়ে বাংলাদেশে মিলিত হচ্ছে, ফলে এই বিরাট সমভূমি, এই বিরাট সমভূমি অঞ্চল বা বদ্বীপ অঞ্চল তৈরি হচ্ছে। এজন্যই আমরা বলি পৃথিবীর সবচেয়ে বড় আর কি বদ্বীপ অঞ্চল হচ্ছে সেটা আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চল। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করেছে। আর একটা কথা আমি বলবো, সেটা অন্য ম্যাপে আমি দেখাচ্ছি, দেখো একটু ভালো করে। এখানে এই ম্যাপের মধ্যে তোমাদের আলো ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাপটা দেখো, এই এরকম জায়গা হচ্ছে তিবেটিয়ান অঞ্চল, এখান থেকে ব্রহ্মপুত্র উৎপত্তি লাভ করেছিল, উৎপত্তি লাভ করে সোজা অরুণাচল প্রদেশ, দেখতে পাচ্ছ লেখা আছে। এই হচ্ছে আমাদের আসাম, আসাম থেকে আমাদের বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। মনে রাখবে এই আসামে এই নদীটা একটা বিখ্যাত ন্যাশনাল পার্কের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে, তোমরা নাম শুনে থাকতে পারো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওটা কোন নদীর পাশে অবস্থিত? এই ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত। ঠিক। আচ্ছা, এই আসামে যখন প্রবেশ করছিল, ঠিক এইরকম জায়গায় ছোট্ট একটা নদী, ছোট্ট একটা নদী সাদিয়ার কাছে ছোট্ট একটা নদী মিলিত হয়। নদীটার নাম ছিল লোহিত নদী। এই লোহিত নদীর উপরে বিখ্যাত একটা ব্রিজ আছে, যেই ব্রিজটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ বা ধোলা সাদিয়া ব্রিজ। ভূপেন হাজারিকা ব্রিজ বা ধোলা সাদিয়া ব্রিজ, ভূপেন হাজারিকা। পরীক্ষায় প্রশ্ন দেয় লোহিত নদীর উপরে কোন বিখ্যাত ব্রিজ আছে? অনেক সময় লোহিত অপশন না থেকে ব্রহ্মপুত্র থাকে, তখন ব্রহ্মপুত্র তোমাদেরকে আনসার করতে হয়। এই ধোলা এবং সাদিয়া দুটো আলাদা আলাদা জায়গা, মনে করো এটা একটা ব্রিজ যুক্ত হয়েছে, তাহলে একদিকে গ্রাম হচ্ছে ধোলা আর একদিকে সাদিয়া, এই জন্য ব্রিজটার নাম হয়ে গেল ধোলা সাদিয়া। এই সাদিয়া থেকে যখন বাংলাদেশে প্রবেশ করছে, ঠিক জায়গাটার নাম ধুবুরি। এই অঞ্চলটা পার্টিকুলার, এই অঞ্চলটা বিখ্যাত একটা জায়গা, একে আমরা বলি ন্যাশনাল ওয়াটারওয়ে 2। আমরা যেমন পড়েছিলাম না ন্যাশনাল হাইওয়ে, তোমরা পড়বে ন্যাশনাল ওয়াটারওয়ে। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 কোথায় আছে? যখন গঙ্গা রিভার পড়াবো তখন আমি ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এর কথা পড়াবো। তাহলে ন্যাশনাল ওয়াটারওয়ে 2 কোন নদীতে আছে? মনে রাখবে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে আছে। কোথায় আছে? কোন আমাদের স্টেটে আছে? আসামে আছে, আসামে আছে। আসামের মধ্যে কোথা থেকে আছে আমি বললাম,
সাদিয়া থেকে ধুবুড়ি, সাদিয়া থেকে ধুবুড়ি, ধুবুড়ির মধ্যে, হ্যাঁ এটা আছে। আচ্ছা, আর একটা জিনিস আমার এখানে বলতেই হবে, পরীক্ষায় এখানে বিশেষভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় দিয়ে থাকে, সেটাকেও একটু বলবো। জাস্ট আ সেকেন্ড, আমি এটাকে একটু ইরেজ করে নিই, তাহলে বুঝতে পারবে। ঠিক, আচ্ছা, এই যে ব্রহ্মপুত্র রিভার, তোমরা জানো আসামে প্রচুর পরিমাণে বন্যা হয়, তাই না? আসাম একটা বন্যা প্রবণ অঞ্চল এবং প্রচুর সেখানে বন্যা হয়। তা কেন বন্যা হয়? পূর্বেই একটা থিঙ্কিং দিয়েছিলাম, কি থিঙ্কিং বলতো? যখন একটা রিভার প্রবাহিত হয়, তখন বন্যা কোথায় বেশি দেখা যায়? সবচেয়ে বন্যা দেখা যায় হচ্ছে নিম্ন প্রবাহে, কারণ প্রচুর নদী সেখানে এসে মেশার ফলে জলের চাপ বাড়ে, তাই তো নিম্ন প্রবাহে মানে সমভূমি অঞ্চলে। তাহলে আসামের একটা বিরাট পার্ট সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। তোমরা জানো, এই যে আমি বললাম পূর্বেই যে এটা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট রিভারের এক্সাম্পল, গঙ্গাকে ক্ষয় করে আনছে। যখন একটা বিরাট গঙ্গাকে বলছি, হিমালয়কে ক্ষয় করছে, যখন একটা বিরাট হিমালয়কে ক্ষয় করছে, তখন এই হিমালয় তো পাললিক শিলা, এই পাললিক শিলাকে ক্ষয় করে যখন যেই আর কি আসামে প্রবেশ করছে, একটা পার্বত্য অঞ্চল, তোমরা জানো অরুণাচল প্রদেশ পার্বত্য অঞ্চলের এক্সাম্পল, নর্দার্ন পার্ট অফ আসাম পার্বত্য অঞ্চলের এক্সাম্পল, যেই সমভূমিতে পড়ছে, তখন নদী তার নুড়ি বালিগুলোকে কোথাও জমা করতে পারছে না, বরং নদী তার নদী বক্ষেই সেই সমস্ত নুড়ি বালিগুলোকে জমা করে, নদী তার নদী বক্ষেই সেই সমস্ত নুড়ি বালিগুলোকে জমা করে। আমি এইদিকে দেখাচ্ছি, দেখো, যদি নদী ভাবে চলতো, নদী বক্ষেই সেগুলোকে জমা করত। ঠিক, এই জমা করতে করতেই তোমরাই জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদী বদ্বীপ, যার নাম মাজুলি, এই মাজুলি এই তৈরি হয়েছে আমাদের ব্রহ্মপুত্র রিভারের উপরে, যেটা আসামে অবস্থিত। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপের নাম কি? আনসার হবে কি স্যার? মাজুলি। মাজুলি, ইয়েস, নট মাদুলি, মাজুলি, ইয়েস, মনে থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ অর্থাৎ নদীর উপরে গঠিত হয়েছে, সেটা মাজুলি। এই মাজুলিকে আসাম সরকার এখন ডিস্ট্রিক্টের ঘোষণা দিয়ে দিয়েছে, অর্থাৎ মাজুলি একটা জেলায় পরিণত হয়েছে। তো দেখো, এই রকম নদী গর্ভে যদি এরকম ছোট ছোট তোমার দ্বীপ তৈরি হয়, তাহলে নদীর যাত্রাপথে বাধাপ্রাপ্ত হবে, জলগুলো কি হবে, এখানকার জলগুলো বাধাপ্রাপ্ত হয়ে এইদিকে যাবে, আবার ক্রস সেকশনে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে আসবে, এখানকার জলগুলো বাধাপ্রাপ্ত হয়ে উপরে যাবে, আবার নিচের দিকে টার্ন করতে শুরু করবে, এইভাবে এগোতে শুরু করবে জলগুলো, বারবার ধাক্কা খেতে খেতে সামনের দিকে এগোতে শুরু করবে। ঠিক, কিসের জন্য? ডিউ টু ডেল্টা বা বদ্বীপের জন্য। এটা দেখতে কেমন লাগছে? মেয়েরা যেমন বিনুনি করে সেরকম বিনুনি। পরীক্ষায় প্রশ্ন দেবে, কি দেবে? বিনুনি রূপী জল নির্গমন প্রণালী কোন নদীতে দেখা যায়? বিনুনি রূপী জল নির্গমন প্রণালী কোন নদীতে দেখা যায়? আনসার হবে স্যার ব্রহ্মপুত্র রিভারে শেষ হয়, সরি দেখা যায়। তো ব্রহ্মপুত্র আমাদের এখনো শেষ হয়নি। ঠিক, ব্রহ্মপুত্র আমরা এখনো শেষ করতে পারিনি। কি পড়তে হবে এরপরে? এটা আমি যেটা বললাম মেজর টপিক বললাম, তো মজা পেতে হবে, পড়ে যদি মজা পাও তাহলে কিন্তু অনেক ইজিলি তুমি শিখতে পারবে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? তো আর একটা প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করে, কি প্রশ্ন বলতো? এই যে রিভার ব্রহ্মপুত্র, এর বিভিন্ন ট্রিবিউটারি গুলো জিজ্ঞাসা করে, তোমরা নাম শুনে থাকতে পারবে, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, কামেং, লোহিত, হ্যাঁ, তিস্তা, তোর্ষা, জলঢাকা, এগুলো হচ্ছে সব এই ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারি। পরীক্ষায় প্রশ্ন দেবে নিম্নের কোনটা ব্রহ্মপুত্রের রিভারের ট্রিবিউটারি, বলে অপশন গুলো থাকবে। এই ধানসিঁড়ির নাম তোমরা শুনেছো, জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা ছিল, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে, তাই না? তাছাড়াও আমরা জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা পড়েছিলাম, তোমাদের মনে আছে? আমি তো পড়েছিলাম, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তোমরা পড়েছো রূপসী বাংলা কবিতার, রূপসী বাংলা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, সেই জীবনানন্দ দাশের কবিতার মধ্যেও আর কি আমাদের ব্রহ্মপুত্র রিভারের ট্রিবিউটারি গুলো কিন্তু ফুটে উঠেছে। এই গেল আমাদের মোদ্দা কথা ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু টপিক। এর বাইরে প্রচুর প্রশ্ন আছে, আমি নর্মাল গুলো বললাম যেগুলো পরীক্ষা 80% কভার আপ হয়, ঠিক, এগুলোকে বললাম। এবারে আমরা আজকে আর একটা রিভার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিভার গঙ্গা। তোমরা শুরুতেই আমি তোমাদের একটা কথা বলি,
শুরুতেই তোমাদের একটা কথা বলি, গঙ্গা রিভার বলতে গিয়ে প্রথমেই যে প্রশ্নটা আমার মনের মধ্যে আসে এবং যে প্রশ্নটা অধিকাংশ স্টুডেন্টের থেকে ভুল পাওয়া যায়, সেটা বলেছিলাম ভিডিও শুরুতেই, যে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে। ছোটবেলায় আমাদের বইতে ছিল গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গোমুখ গুহা থেকে, কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ গুহা এটা আমরা বড় হয়ে বলবো না। আবারও বলছি, গঙ্গা নদীর উৎপত্তি গোমুখ গুহা এটা আমরা বড় হয়ে বলবো না। কেন বলবো না, বিস্তারিত ভিডিও বা বিস্তারিত কথা আমি এই ক্লাসের মধ্যেই বলছি। গঙ্গা বলতে গেলে আগে একটু ভালো করে দেখে নাও গঙ্গাটা ঠিক কোন অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে কিভাবে গঙ্গাটা প্রবাহিত হচ্ছিল। আমি একটা অ্যাপ্রক্স ম্যাপ দেখালাম, ঠিক এভাবেই গঙ্গা রিভার আমাদের প্রবাহিত হয়েছে। একটা পার্ট চলে গেছে বাংলাদেশে আর একটা পার্ট দেখো। তো গঙ্গা মূলত উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে আমাদের ইউপি, বিহার, ঝাড়খণ্ড মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল আর একটা পার্ট চলে গেছে আমাদের তোমার বাংলাদেশে। এবারে শুরুটা আমরা করব এই উত্তরাখণ্ড থেকে। ইন ডিটেলস আমি এখানে বলবো, এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। তোমরা এটাকে আমি যেভাবে আঁকছি সেভাবে কিন্তু খাতায় এঁকে নেবে। দেখো, রিভার গঙ্গা ভারতের মধ্যে প্রবাহিত ভারতবর্ষের দীর্ঘতম নদী। আবারও বলছি, ভারতের মধ্যে প্রবাহিত ভারতবর্ষের দীর্ঘতম নদী হচ্ছে রিভার গঙ্গা, যার দৈর্ঘ্য 25 কোনো কোনো বইতে 25-20 থাকে, ওটা কোনো ব্যাপার নয়, 25 কিলোমিটার। এই গঙ্গা পবিত্রতার দিক দিয়ে আমরা জানি সবচেয়ে বেশি পবিত্র নদী। তো গঙ্গার উৎপত্তি কখনোই গোমুখ গুহা থেকে নয়। দেখো এখানে উত্তরাখণ্ডের বিখ্যাত দুটো গ্লেসিয়ার পাবে। উত্তরাখণ্ডের, আমি বড় করে আঁকছি এটাকে, একটু ভালো করে দেখো, এটাকে ইরেজ করে বড় করে আঁকছি। আমি তোমাদের বলেছি উত্তরাখণ্ডের দুটো বড় বড় গ্লেসিয়ার আছে। একটা গ্লেসিয়ারের নাম হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, আর একটা গ্লেসিয়ারের নাম হচ্ছে অলকানন্দা। আবারও বলছি, একটা গ্লেসিয়ারের নাম হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, আর একটা গ্লেসিয়ারের নাম হচ্ছে শতপথ গ্লেসিয়ার। শতপথ গ্লেসিয়ার, আর একটা হচ্ছে গঙ্গোত্রী গ্লেসিয়ার বা গঙ্গোত্রী হিমবাহ এবং শতপথ হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে নদীটার উৎপত্তি তার নাম ভাগীরথী। আবারও বলছি, এই রিভারটার নাম ভাগীরথী রিভার, কখনোই গঙ্গা নয়। এই জন্যই ভিডিও শুরুতেই বলেছিলাম গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে নদীটার উৎপত্তি তার নাম হচ্ছে ভাগীরথী নদী। কি বললাম? ভাগীরথী নদী, ভাগীরথী। এই ভাগীরথী নাম নিয়ে এই নদীটা সাউথের দিকে প্রবেশ করছিল। তোমরা ক্লাস 10-এ যারা একটু কয়েক বছর আগে পড়াশোনা করেছো মাধ্যমিকের, জগদীশ চন্দ্র বসুর একটা বিখ্যাত প্রবন্ধ ছিল ভাগীরথীর উৎস সন্ধানে। লেখক কিন্তু সেখানে একবারও বলেনি গঙ্গার উৎস সন্ধানে, লেখক বলেছিলেন ভাগীরথীর উৎস সন্ধানে। অনেকেই পড়েছো, যারা যারা পড়েছো জানাও এই জগদীশ চন্দ্র বসুর বিখ্যাত প্রবন্ধ ভাগীরথীর উৎস সন্ধানে ক্লাস 10-এ কারা কারা পড়েছো। সেখানে আমরা পেয়েছিলাম এই গঙ্গার আর এক নাম ছিল জাহ্নবী, তাই না? নদী তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে। সেই ভাগীরথী রিভার এটা। অন্যদিকে শতপথ হিমবাহ থেকে যে নদীটার উৎপত্তি তার নাম হচ্ছে অলকানন্দা। কি বললাম? অলকানন্দা। ঠিক, এই অলকানন্দা নাম নিয়ে শতপথ হিমবাহ থেকে উৎপত্তি হয়ে অলকানন্দা নিচের দিকে নাম ছিল। ঠিক আমরা এই সময় দেখব যে অলকানন্দার সাথে আমরা দেখব প্রথমে একটা নদী এসে মিলিত হয়। সেই নদীটার নাম কি ছিল? সেই নদীটার নাম ছিল স্যার ধৌলি গঙ্গা। কি বললাম? ধৌলি গঙ্গা। আবারও বলছি, ধৌলি গঙ্গা। নদীটা কোথায় এসে মিশছে? কেউ বলতে পারবে নদীটা কোথায় এসে মিশছে? নদীটা যেখানে এসে মিশছে সেই জায়গাটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। কি বললাম? বিষ্ণুপ্রয়াগ। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে বিষ্ণুপ্রয়াগে কোন কোন নদীর মিলিত স্থল? বিষ্ণুপ্রয়াগ। ঠিক, তো আবার অলকানন্দা প্রবাহিত হচ্ছে অলকানন্দা নাম নিয়ে। আবার আমরা দেখব যে পূর্ব দিক দিয়ে আবার একটা অলকানন্দা নদীর সাথে এসে নদী মিশবে, যেই নদীটার নাম হচ্ছে নন্দাকিনী রিভার। কি বললাম? নন্দাকিনী রিভার। এই নদীটা যেখানে গিয়ে মিশবে প্রয়াগটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ।
নন্দপ্রয়াগ, ঠিক, নন্দপ্রয়াগ। তারপরে আবার অলকানন্দা নদী কনস্ট্যান্ট, অলকানন্দা এখানে চেঞ্জ হবে না। আবার দেখবো যে পূর্ব দিক দিয়ে একটা নদী এসে মিশবে, যেই নদীটার নাম ছিল হচ্ছে পিন্ডারি রিভার, রিভার পিন্ডারি, পিন্ডারি। যে জায়গাটায় মিলিত হবে, মিলিত স্থানের নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। কি বললাম? কর্ণপ্রয়াগ। আবার রিভার অলকানন্দা এগিয়ে যাবে। এবারে দেখবো যে আমরা বাদিক দিয়ে, সরি আগেরটা ছিল ডান দিক দিয়ে, এটা বাদিক দিয়ে হবে। বাদিক দিয়ে একটা রিভার এসে মিলিত হবে। এই যে রিভারটা খুব ইম্পর্টেন্ট রিভার, রিভারটার নাম হচ্ছে মন্দাকিনী রিভার। কি বললাম? মন্দাকিনী রিভার, মন্দাকিনী রিভার, মন্দাকিনী রিভার। এই মন্দাকিনী রিভার যেখানে মিলিত হবে জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। কি বললাম? রুদ্রপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। ঠিক, পরীক্ষায় এই প্রত্যেকটা প্রয়াগ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। আবার কনস্ট্যান্ট এগিয়ে যাবে, কে এগিয়ে যাবে? অলকানন্দা, অলকানন্দা এগিয়ে যাবে। এরপর দেখবো এই যে ভাগীরথী আর এই অলকানন্দা যেখানে গিয়ে মিলিত হবে জায়গাটার নাম খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন দেয়। জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ বা দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ বা দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগের পর থেকে আমাদের গঙ্গা নদীর নাম হয়েছে, আমাদের ভাগীরথী অলকানন্দা মিলিত প্রবাহের নাম হয়েছে গঙ্গা। পরীক্ষায় এই পাঁচটা প্রয়াগ খুব ইম্পর্টেন্ট, আরো একবার মন দিয়ে শুনবে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে নদীর উৎপত্তি তার নাম ভাগীরথী। তারপরে আমরা দেখলাম শতপন্থ হিমবাহ থেকে পরপর যে নদীগুলোর উৎপত্তি লাভ করেছিল, প্রথম হচ্ছে অলকানন্দা। অলকানন্দা ফার্স্ট টু লাস্ট আমাদের কনস্ট্যান্ট থাকবে, ওর কোনো চেঞ্জেস হবে না। বাদ বাকি বিভিন্ন রিভার গুলো চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেস গুলো দেখো, প্রথমে যে রিভারটা এসেছিল তার নাম ছিল ধৌলি গঙ্গা, যেখানে মিশেছিল জায়গাটার নাম বিষ্ণুপ্রয়াগ। তারপরে এসেছিল নন্দাকিনী রিভার, জায়গাটার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। তারপরে ছিল পিন্ডারি রিভার, জায়গাটার নাম ছিল কর্ণপ্রয়াগ। তারপরে হচ্ছে রুদ্রপ্রয়াগ, আমরা দেখবো সেটা মন্দাকিনী রিভার। হ্যাঁ, মন্দাকিনী রিভার। লাস্ট এন্ড ফাইনাল দেখলাম কি আমরা? দেবপ্রয়াগ। এই মন্দাকিনী রিভারের পাশে বিখ্যাত একটা মন্দির আছে, তোমরা নাম শুনে থাকতে পারবে, কেদারনাথের মন্দির। কেদারনাথের মন্দির কোথায় আছে? মনে রাখবে, এই মন্দাকিনী রিভারের পাশেই আমাদের কেদারনাথের কে আছে, মন্দির আছে। এই ঘটনাগুলো কোথায় ঘটছে? সব ইউকে, ইউকে না, ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ডে ঘটছে। এবং এই যে প্রয়াগগুলো, প্রয়াগগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? হিন্দু শাস্ত্রে অনুসারে এই প্রয়াগগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রচন্ড ভাবে এখানে মানে প্রচুর আর কি এখানে নদী আছে, সরি মন্দির আছে। এই জন্য তোমরা শুনে থাকতে পারবে উত্তরাখণ্ডকে আমরা কি বলে থাকি? মন্দিরের শহর বা মন্দিরের রাজ্য, যাই বলো না কেন, মন্দিরের শহর বলেছি, বলেছি মন্দিরের আমরা কি বলছি? শহর বা রাজ্য, যাই বলি না কেন, সেটা আমরা উত্তরাখণ্ডকে বলে থাকি। এবং হিন্দু শাস্ত্র অনুসারে বলে যে মানুষ যেন তার জীবনে জীবনকালে এই পাঁচটা প্রয়াগ, গুরুত্বপূর্ণ এই পাঁচটা প্রয়াগকে দর্শন করে। যেমন ইসলামিক মাইথোলজিক্যাল দিক দিয়ে বলে যে কোনো মানুষ যদি অর্থ সম্পদ হয় এবং সে যেন একবার মক্কা বা মদিনাতে গিয়ে ঘুরে আসে, তেমনি হিন্দু শাস্ত্র অনুসারে এই পাঁচটা জায়গা খুবই আর কি প্রসিদ্ধ এবং জনপ্রিয়। এই পাঁচটা প্রয়াগের কথা আমাদের বলা হয়, ঘুরতে যাওয়ার কথা। আচ্ছা, তো এখানে আর একটা জিনিস আমি বলি একটু ক্লিয়ার করে দেখো, পরের ছবিতেই বলছি। তো যখন গঙ্গা রিভার তাহলে উৎপত্তি লাভ করেছিল তখন তার নাম ছিল কি? তখন তার নাম ছিল, মনে রাখবে এখানে দেখাচ্ছি, একটা ছিল অলকানন্দা আর একটা ছিল ভাগীরথী, দিয়ে একসাথে গঙ্গা নদী নামে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হয়ে যেই আমাদের মুর্শিদাবাদের আমাদের ধুলিয়ান ঢুকছে ফারাক্কা ব্যারেজ অতিক্রম করে, তখন এর দুটো শাখা ভাগ হয়ে যাচ্ছে। একটা শাখা পদ্মা নামে, একটা শাখা পদ্মা নামে। পদ্মা নাম শুনেছো তো? পদ্মা নদী, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা তুই ঝকঝকে বানাস, একটা গান ছিল না অঙ্কুশের, বেশ ভালো। তো ওই পদ্মা নদী দেখো, আর এটা ছিল আমাদের, এই নামটা হয়ে গেছে ভাগীরথী রিভার। আবার ভাগীরথী, শুরুতে ভাগীরথী, ওয়েস্ট বেঙ্গলে ভাগীরথী। এজন্য মুর্শিদাবাদের বহরমপুর শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটা ভাগীরথী। মুর্শিদাবাদের কেএন কলেজটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে ভাগীরথী। মুর্শিদাবাদের বিখ্যাত কলেজ, তোমরা নাম শুনে থাকতে পারবে, কেএন কলেজ, কৃষ্ণনাথ কলেজ, একেবারে গঙ্গা ভাগীরথীর ধারেই
এটা হচ্ছে ভাগীরথী। এই ভাগীরথী কতটা দূর পর্যন্ত নাম, তোমরা নাম শুনে থাকতে পারবে জায়গাটা, নবদ্বীপ, বাংলার অক্সফোর্ড বলা হতো, মধ্যযুগের পীঠস্থান, সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ দিক, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু হুসেন শাহী বংশের সময়। মনে পড়ছে? শ্রী চৈতন্য মহাপ্রভু হুসেন শাহী বংশের সময় এই পর্যন্ত নাম ছিল ভাগীরথী। আফটার নবদ্বীপ এই নদীটার নাম হয়ে যাচ্ছে হুগলি। গঙ্গা রিভার সম্পর্কে, গঙ্গা রিভারের বিভিন্ন ট্রিবিউটারি সম্পর্কে আমরা পরবর্তী দিন ক্লাসে জানবো। ক্লাসটা তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, তোমরা কমেন্ট করতে ভুলবে না ভিডিও সেকশনের পর। সবচেয়ে ভালো কথা, তোমরা জিজ্ঞাসা করবে স্যার এই উত্তরটা কি হবে, ওই উত্তরটা কি হবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ঠিক, যে কোনো পরীক্ষার জন্য আমি আবারও বলছি, ডেসক্রিপটিভ থিঙ্কিং তোমার লাগবে, তা না হলে কিন্তু কখনোই উতরানো সম্ভব হবে না। অনেক সময় বলো তো কি, এটা অনেক সময় রেকর্ডিং করতে গিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের এতে ক্লাস হবে, ডাইরেক্ট মানে ভিডিও এতে লাইভ ক্লাস হবে। তো অনেক সময় করতে গিয়ে হয়তো কোনো একটা কথা আমার মুখ ফসকে বলে যায় বা মনে থাকে না, তখন অনেকে হয়তো কমেন্ট করো, সেটা হচ্ছে স্লিপ অফ টাং, সেটা কোনো ব্যাপার নয়। আমার থেকে ভালো কিছু শেখো, যেন কিছু শেখাতে পারি, এটাই আমার কাছে কাম্য। ক্লাস কেমন লেগেছে অবশ্যই বলতে ভুল করবে না, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, আলাদাভাবে গিয়ে পড়ি তোমরা কে কি বলছো, হয়তো পরিচয় নেই, এটাই একটা বড় প্রাপ্তি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব মন দিয়ে পড়াশোনা করবে, সামনে যে কটা পরীক্ষা আসছে। থ্যাংক ইউ। তাহলে আজকে তোমাদের সাদিক স্যার পড়ালো ইন্ডিয়ান রিভার। সাদিক স্যার আছে আমার সঙ্গে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ইন্ডিয়ান রিভার স্যার ওদিকে একটু, আমি বাকি ক্লাসটা, বাকি পার্টটা তোমাদের পরের ক্লাসে করিয়ে দেবো, এবং প্রত্যেকটা ক্লাসের পর মানে এগুলোর পর আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, তখন তুমি বুঝতে পারবে ইজিলি কিভাবে আনসার করতে পারছো। এই জন্য ডেসক্রিপটিভ পড়াটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? শুধু এমসিকিউ দিয়ে কিছু হয় না, এমসিকিউ পড়ে চাকরি হয় না অ্যাকচুয়ালি। যারা বলে এমসিকিউ পড়ে চাকরি হয়, এগুলো ভুল। ঠিক আছে, ডেসক্রিপটিভ তোমাকে জানতে হবে। তো এভাবে সাদিক স্যার তোমাদের পুরো ম্যাপ বেস যেভাবে রিভার পড়ালো আমি দেখছিলাম, হ্যাঁ, তো প্রত্যেকটা টপিক এভাবে পড়াবে স্যার। এভাবে তোমরা রেগুলার ক্লাসে এসো, এভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে। আলটিমেট পড়াশোনাটা এভাবেই করতে হবে, বুঝলে? নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আজকে ব্রহ্মপুত্র পড়ালো স্যার, নেক্সট গঙ্গা বা অন্যান্য রিভারগুলো পড়িয়ে দেবে। ঠিক আছে, তা ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট মাস্ট করতে হবে। ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ প্রত্যেকে, অলরেডি যারা ক্লাসে জয়েন আছো এবং যারা পরে দেখবে, প্রত্যেকে এভাবে আমাদের পাশে থেকো, আমাদের ছোট্ট পরিবারকে এভাবে একটু তোমরা এগিয়ে নিয়ে যাও। আস্তে আস্তে আমাদের পরিবারটা অনেক বড় হবে। ঠিক আছে, এরকম দুর্দান্ত ক্লাস পেতে অবশ্যই তোমরা রেগুলার ক্লাসে এসো, এবং টেলিগ্রামে জয়েন থেকো, নোটিফিকেশান পিডিএফ সব কিছু সেখান থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা ইমতিয়াজ স্যার ম্যাথস টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। ঠিক আছে, আজকে অবধি থাক। আমি আরেকটা কথা সবার জন্য বলবো, তোমাদের যখন আমি হিস্ট্রি করাবো, হিস্ট্রি তোমাদের ইউটিউবে এরকম কেউ করায় না, ম্যাপ বেসড হিস্ট্রি করাবো। পুরো হিস্ট্রি ক্লাস হবে ম্যাপের মধ্যে, কিভাবে বিভিন্ন ডাইনেস্টি গুলো কি কি করেছে সেগুলো চেষ্টা করবো ম্যাপের মধ্যে সেগুলো তুলে ধরার। ঠিক আছে, ম্যাপ বেস হিস্ট্রি স্যার কিন্তু পড়াবেন, হ্যাঁ, শুধু এমসিকিউ স্যার কিন্তু পড়াবেন না। ঠিক আছে, চলো আজকে অবধি, দেখা হচ্ছে প্রত্যেকে নেক্সট ক্লাসে। টাটা। Hello, friend. Wow! Thank you.